আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে বন্যার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল কেন্দ্রীয় টিম, বন্যায় ক্ষয়ক্ষতির সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার আহ্বান। করিমগঞ্জ জেলায় সম্প্রতি সংঘটিত দুইবারের বন্যায় ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করতে কেন্দ্র সরকারের ইন্টার মিনিস্ট্রিয়াল টিম শুক্রবার করিমগঞ্জ জেলা সফর করলেন। শুক্রবার বিকাল 4টায় করিমগঞ্জ পৌঁছে ওই টিম মালুয়ার জগন্নাথপুরে ও কান্দিগ্রামের কুশিয়ারা নদীর বাঁধ ভাঙনের ক্ষয়ক্ষতি সরেজমিনে ঘুরে দেখেন। এদিন বিকাল 5টা 30 মিনিটে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিরা। বৈঠকে জেলা আয়ুক্ত মৃদুল যাদব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সাম্প্রতিক বন্যায় হওয়া ক্ষয়ক্ষতি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিহির কুমারের নেতৃত্বে ওই টিমের বাকি সদস্যরা জল শক্তি বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সঞ্জীব কুমার সুমন, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের জুট ডেভেলপমেন্ট সঞ্চালক জিন্টু দাস ও বিত্ত বিভাগের ব্যয় সংক্রান্ত আন্ডার সেক্রেটারি পার্থপাল করিমগঞ্জ সফর করেন। এদিনের বৈঠকে দলের প্রধান মিহির কুমার সম্প্রতি বন্যায় করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে গ্রহণ করা পদক্ষেপ সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। বৈঠকে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সিইও লক্ষ্মীনন্দন শহরিয়া, পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ প্রশাসনিক আধিকারিক এবং বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ওই টিম কাছাড় জেলায় ফিরে যান। অপরদিকে শালচাপড়ার নদী ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। তিনি বলেন, কদিন আগে বানের জলের তুলে ভেঙে পড়া বাঁধ রক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমস্যার সমাধান করা হবে। জিও টিউব বসিয়ে ভাঙ্গন প্রতিরোধ করার কথা বলেছেন জল সম্পদ মন্ত্রী। বরাকের 3 জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করতে এবং নদী ভাঙ্গন প্রতিরোধের কাজ খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে উপত্যকা সফরে আসেন জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা। দুপুর 1:45 নাগাদ বিমানযোগে কুম্ভীরগ্রাম পৌঁছে সেখান থেকে মন্ত্রী সোজা চলে যান শালচাপড়া টুকুরগ্রামের এমকে ডাইক পরিদর্শন করেন। তখন তার সঙ্গে ছিলেন জল সম্পদ বিভাগের মুখ্য বাস্তুকার ভাস্কর শর্মা, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার জগদীপন দে, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সুব্রত নাথ, বিভাগের শিলচর ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার কে জামান সহ এসডিও দেবব্রত পাল। এছাড়াও ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তারা। ভাঙ্গন প্রবণ এলাকায় দাঁড়িয়ে মন্ত্রী বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুততার সঙ্গে কাজ চলছে সর্বত্র। এবারের বন্যায় ভেঙে যাওয়া শালচাপড়া এমকে ডাইকের কাজও করছে জল সম্পদ বিভাগ। তবে এর স্থায়ী সমাধানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যে 25 মিটার অঞ্চল জলের তুলে ভেসে গেছে সেখানে জিও টিউব বসানোর কাজ শুরু করতে স্থানীয়দের সামনেই জল সম্পদ বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, জিও টিউব হচ্ছে নতুন টেকনোলজি, এটি ভাঙ্গন প্রতিরোধের ক্ষেত্রে খুবই কার্যকর। তিনি নদী ভাঙ্গন সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন। অপরদিকে কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ ওপার বাংলা, পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত, মৃত্যু বেড়ে 46, বাতিল ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস। দেশ জুড়ে কারফিউ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন বাংলাদেশে। দেশ জুড়ে কারফিউ জারি করা হলো অগ্নিগর্ভ বাংলাদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সেক্রেটারি নঈমুল ইসলাম খান শুক্রবার রাতে একথা জানিয়েছেন। কোটা বিরোধী আন্দোলনে দাউ দাউ করে জ্বলছে বাংলাদেশ। শুক্রবারও বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অব্যাহত। এদিন সংঘর্ষের মাঝে পড়ে প্রথমে ঢাকা শহরে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তারা হলেন আব্দুল গনি, রাকিব ও রাসেল। তবে রাতে সংবাদ মাধ্যম ঢাকার প্রতিনিধি জানিয়েছেন, সংঘর্ষের জেরে এদিন গোটা বাংলাদেশে মোট 14 জনের মৃত্যু হয়েছে। এর আগে বুধবার 6 জনের মৃত্যু হয় ও বৃহস্পতিবার আরো 26 জনের নিহত হওয়ার খবর মেলে। ফলে শুক্রবার সব মিলিয়ে সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 46। এদিনও আহত হয়েছেন 2 শতাধিক। দেশের বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। পরিস্থিতি কার্যত আয়ত্তের বাইরে চলে গিয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বাংলাদেশে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের ডাক দেন আন্দোলনকারীরা। বিক্ষোভ আন্দোলনে বাতিল হয়েছে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস। এদিন নরসিংদীর জেলে বিক্ষোভকারীরা হামলা চালান। ওই হামলার জেরে কয়েকশো কয়েদি পালিয়ে যায়। বিক্ষোভ থামার কোনো লক্ষণই নেই। এই আবহে এদিন ঢাকা গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক হয়। বৈঠকে 14টি রাজনৈতিক দল অংশ নেয়। ওই বৈঠক থেকে শান্তির বার্তা দেওয়া হয়েছে।
বাংলাদেশে লোকাল মালগাড়ি এক্সপ্রেস মিলিয়ে প্রতিদিন প্রায় 700 ট্রেন চলাচল করে। ট্রেনে চেপে যাতে বিক্ষোভকারীরা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে হিংসা চড়াতে না পারেন, সেই কারণে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ রেল সূত্রে জানা গিয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার ভিতরে কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়বেও না। এর ফলে দেশ জুড়ে রেল চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। সেই সূত্রে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসও শুক্র এবং শনিবারের জন্য বাতিল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছে বৃহস্পতিবার থেকে। এই আবহে কোটা সংস্কার নিয়ে যে মামলা দায়ের হয়েছে তা রবিবার শুনবে বাংলাদেশের আদালত। গোটা বিষয়টি নিয়ে আদালত কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সব মহল। অপরদিকে লালায় ডায়ালিসিস সেন্টার স্থাপনে অ্যাপোলোর মাপজোক অ্যাসেসমেন্ট। লালা কমিউনিটি হেলথ সেন্টারে প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালিসিস প্রোগ্রামের অধীনে ডায়ালিসিস সেন্টার খোলার জন্য ন্যাশনাল হেলথ মিশন আসামের নির্দেশে সরেজমিনে অ্যাসেসমেন্ট করল অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেডের পক্ষে চিরঞ্জিত পলের নেতৃত্বে এক প্রতিনিধি দল লালা কমিউনিটি হেলথ সেন্টার সরেজমিনে পরিদর্শন করে হাসপাতালের ভবন, রুম, জলের ব্যবস্থা ইত্যাদি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করেন। এদিন লালা কমিউনিটি হেলথ সেন্টারের পক্ষে সিনিয়র চিকিৎসক ডক্টর জাহিদুল ইসলাম অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি দলকে হাসপাতালে ডায়ালিসিস সেন্টার স্থাপনে সব ধরনের সুযোগ সুবিধা ঘুরিয়ে দেখান। এদিন হাসপাতালের পুরাতন ভবনে ডায়ালিসিস সেন্টারের জন্য বরাদ্দ রুমেও মাপজোক নেন অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা। এরপর অ্যাপোলোর প্রতিনিধি চিরঞ্জিত পলরা এদিন লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এসডিএম এইচও ডক্টর অমলেন্দু দাস, বিপিএম মঞ্জির আহমেদ চৌধুরী, ডক্টর জাহিদুল ইসলামের সাথে এক বৈঠকে মিলিত হয়ে হাসপাতালে ডায়ালিসিস সেন্টার স্থাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন। জানা গেছে, ডায়ালিসিস সেন্টার স্থাপন করতে প্রস্তাবিত কক্ষগুলোর রিনোভেশন করা হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষে ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর ডক্টর MS লক্ষ্মীপ্রিয়া হাইলাকান্দি জেলার লালা কমিউনিটি হেলথ সেন্টার সহ রাজ্যের 26টি জেলার 37টি হাসপাতালে ডায়ালিসিস সেন্টার খোলার জন্য প্রয়োজনীয় জায়গা অ্যাসেসমেন্ট করতে অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেডকে দায়িত্ব অর্পণ করেন, যার প্রেক্ষিতে লালা হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করে অ্যাপোলো ডায়ালিসিস প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিরা দলটি লালা হাসপাতালের ভবন, রুম ইত্যাদি পর্যবেক্ষণ মূল্যায়ন করে স্বাস্থ্য বিভাগের কাছে রিপোর্ট প্রেরণ করেছে। রিপোর্টের প্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। অপরদিকে NHIDCL-এর রিজিওনাল ডিরেক্টরকে নিয়ে বৈঠক শিলচরে। আগস্টের আগেই শহরের সড়ক সংস্কারের কড়া নির্দেশ পরিমলের। শুক্রবার কাছাড়ের জেলা কমিশনার কার্যালয়ে শিলচর লোকসভা আসনের বিভিন্ন এলাকার সড়ক সংস্কারের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এদিন বৈঠকে NHIDCL-এর রিজিওনাল ডিরেক্টর পঙ্কজ সিং, AGM সঞ্জয় দেবগড় সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে শিলচর শহর, কালাইন মালিডহর, ক্যাপিটাল পয়েন্ট, ISPT, ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাটের রাস্তা দ্রুত সংস্কারের পদক্ষেপ নিতে বলেন তিনি। বৈঠকে NHIDCL-এর রিজিওনাল ডিরেক্টরকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য কড়া নির্দেশ দেন, আগস্টের মধ্যেই যেন দ্রুত সড়ক সংস্কার করা হয়। তাছাড়াও ভারতমালা প্রকল্প নিয়ে কথা বলেন সাংসদ। আসাম মালার কাজের গুণগত মান নিয়ে কথা বলেন তিনি। বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন যে কাজে যাতে কোনো ধরনের গাফিলতি না হয়, এক্ষেত্রে কড়া নজর রাখতে জেলা কমিশনারকেও বলেন সাংসদ। এদিনের বৈঠকে শিলচর লোকসভার প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, জেলা কমিশনার রোহন কুমার দা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে হাইলাকান্দিতে বাঁধ ভাঙ্গন পরিদর্শন মন্ত্রী পীযূষের। রাজ্যের জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা শুক্রবার হাইলাকান্দি জেলার সাম্প্রতিক বন্যায় ভেঙে যাওয়া নদীবাঁধগুলি পরিদর্শন করেন। তসলা নদীবাঁধ ভাঙ্গন স্থল, রাজ্যেশ্বরপুর 6ষ্ঠ খণ্ডের ভেঙে যাওয়া নদীবাঁধ এবং নিমাই চাঁদপুর 2য় খণ্ডের ভেঙে যাওয়া নদীবাঁধ পরিদর্শন করেন তিনি। জল সম্পদ মন্ত্রীর সঙ্গে রাজ্যের জল সম্পদ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ডিসি নিসর্গ হিবারে উপস্থিত ছিলেন। এরপর জল সম্পদ মন্ত্রী করিমগঞ্জ চলে যান। অপরদিকে হিন্দুদের ভয় দেখাতেই ভুয়ো মুসলিম জনসংখ্যা বৃদ্ধির তথ্য দাবি রিপুনের।
অনুপ্রবেশ ও বহিষ্কার নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের। দুদিন আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছিলেন রাজ্যে মুসলমান জনসংখ্যা 40% পৌঁছে গেছে। তার এই মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বোরা। শুক্রবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামে মুসলমান জনসংখ্যা 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে এক ভুয়ো তথ্য দিয়ে সারা দেশের সংবাদ শিরোনাম দখল করেছেন। আসলে কিছুদিন আগে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপি আসাম সহ সারা দেশেই বেশ বড়সড় ধাক্কা খেয়েছে। তাই হিন্দুদের বিজেপির সমর্থনে মেরুকরণ করতে এবং হিন্দুদের ভয় দেখাতে ইচ্ছাকৃতভাবে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। রিপুন বলেন, বিজেপি অহরহ হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করে হিন্দু ভোট নিজেদের দিকে টানার যে কার্ড ব্যবহার করে আসছে তা বর্তমানে অচল হয়ে পড়েছে। গত লোকসভা নির্বাচনেই তা প্রমাণ হয়ে গেছে। তিনি এক তথ্য তুলে ধরে বলেন, 1951 সালের সেন্সাস মতে আসামের জনসংখ্যা ছিল 49,71,229 এবং তখনই মুসলমান জনসংখ্যা ছিল 24.68%। হিমন্তের কথা মতো মুসলিম জনসংখ্যা 12% ছিল না। এদিকে 2011 সালের সেন্সাসের পর 2021 সালে ফের সেন্সাস রিপোর্ট প্রকাশ পাওয়ার কথা থাকলেও তা প্রকাশ হয়নি। তাহলে কিসের ভিত্তিতে হিমন্ত 2024 সালে দাঁড়িয়ে দাবি করলেন আসামে মুসলমান জনসংখ্যা 40% পৌঁছে গেছে? 2011 সালের সেন্সাস মতে আসামে মুসলিম জনসংখ্যা 34.22%। 1951 থেকে 2011 সাল পর্যন্ত 60 বছরের ব্যবধানে 10% বৃদ্ধি হওয়াটা নিশ্চয় অস্বাভাবিক কিছু নয়। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি একটি জাতীয় সমস্যা। 1951 সাল থেকে আজ পর্যন্ত যে শুধু মুসলিম জনসংখ্যাই বৃদ্ধি পেয়েছে এমন তো নয়, প্রত্যেক ধর্ম জাতি জনগোষ্ঠীর জনসংখ্যা সারা দেশেই বৃদ্ধি পেয়েছে। যেমন 1951 সালে আসামের 49,71,299 জনসংখ্যা 2024 সালে 3.66 কোটি বলে অনুমান করা হচ্ছে। ফলে এই জনসংখ্যা বৃদ্ধি একটি গতানুগতিক প্রক্রিয়া। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিন্দুদের ভয় দেখাতে এক অদ্ভুত পরিসংখ্যান তুলে ধরেছেন। রিপুন বোরা বলেন, রাঁচিতে মুখ্যমন্ত্রী এও দাবি করেছেন আসামে ব্যাপক হারে অনুপ্রবেশ হচ্ছে এবং তার সরকার প্রতিদিন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। এই মন্তব্যেরও কোনো সত্যতা নেই বলেই অভিযোগ করেছেন আসাম তৃণমূল কংগ্রেসের সভাপতি। পুরনো প্রসঙ্গ টেনে তিনি বলেন, কংগ্রেস সরকারের সময় আসাম চুক্তি রূপায়ণ বিভাগের মন্ত্রী ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। যদি আসামে এই হারে অনুপ্রবেশ হচ্ছিল তাহলে মন্ত্রী হিসেবে তিনি কি দায়িত্ব পালন করেছেন? বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আসাম চুক্তি অক্ষরে অক্ষরে পালন করা, কিন্তু এখনো অবৈধ অনুপ্রবেশ হলে ধরে নিতে বিজেপি সরকার নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন দাবি জানানো হয়েছে আসামের অনুপ্রবেশ ও বহিষ্কার সংক্রান্ত সব বিষয় নিয়ে যাতে সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।